সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। লুপাস এমন একটি জটিলতা যেটাকে অনেক ক্ষেত্রে নীরব ঘাতক বলা হয়ে থাকে, যেখানে আমাদের শরীর নিজের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলে। বাইরে থেকে একজন ব্যক্তিকে দেখতে খুব স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে চলে এক ধরনের অনিশ্চয়তার যুদ্ধ। তবে পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী প্রায় 50 লক্ষ ব্যক্তি সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস এই রোগটিতে আক্রান্ত। কিন্তু আপনি কি করে বুঝবেন আপনার লুপাস হয়েছে কিনা, কখন সতর্ক হবেন এবং কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন আপনি এই রোগটির ক্ষেত্রে? দর্শক, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, ডিন ফ্যাকাল্টি অফ মেডিসিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি এবং জেনারেল সেক্রেটারি অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ বাংলাদেশ। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনাকে খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে শুরু করছি আজকের আলোচনা। শুরুতে একটু জানতে চাই যে লুপাস আসলে কি ধরনের রোগ, কি কারণে এটাকে অটোইমিউন ডিজিজ বলা হয়ে থাকে? এর আগেই আমি একটু শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন হয়তো 10ই মে বিশ্ব লুপাস দিবস আমরা পালন করি। তো এইবার হলো 10ই মে আমাদের একটা হলো এপিবির পক্ষ থেকে একটা প্রোগ্রাম ছিল, যেহেতু বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামটা পালন করা হয়েছে, এই ডেটা উদযাপন করা হয়েছে। বাট আমি বেসিক্যালি উদযাপন ছিলাম না। আমি প্রোগ্রামটা করছি ঢাকা মেডিকেল কলেজের 11 তারিখে। 10ই মে আমাদের প্রোগ্রাম ছিল, আমরা 11 তারিখে করছি। তো এই বিশ্ব লুপাস দিবস উপলক্ষে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে রোগী এবং রোগীর অভিভাবকদেরকে। তে আপনি যেমন বললেন, লুপাস আসলে একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ আসলে মোর দেন 100 অটোইমিউন ডিজিজ আছে, তার মধ্যে লুপাসটা হলো অন্যতম। আমাদের যে বডি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এইটাকে বলি আমরা একটা রেগুলেটেড ইমিউনো সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা। কোনো কারণে অনেক সময় দেখা যায় এটা ডিসরেগুলেটেড হয়ে যায়, তার মানে এটা কন্ট্রোলটা হারায় ফেলে। তো কন্ট্রোলটা হারায় ফেলার পরে কিছু অটো অ্যান্টিবডি আমরা বলি, এটা বডি নিজেই তৈরি করে। এই অটো অ্যান্টিবডিগুলো তৈরি হয় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য, রোগকে প্রতিরোধ করার জন্য, জীবাণুকে ধ্বংস করার জন্য। বাট কখনো কখনো এই অটো অ্যান্টিবডিগুলো শরীরেরই বিভিন্ন কোষকে এরা ধ্বংস করে। যেই সমস্ত ডিজিজে এই অটো অ্যান্টিবডিগুলো কাজটা করে, তখন এইটাকে বলি আমরা অটোইমিউন ডিজিজ। তো এই লুপাস এরকম একটা অটোইমিউন ডিজিজ, যেটা আসলে শরীরের বিভিন্ন কোষকে হলো ধ্বংস করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে এবং এর ফলে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অঙ্গহানি হতে পারে পেশেন্টের হলো, এবং খুব সিভিয়ার হলে পেশেন্টের মৃত্যুর দিকে চলে যেতে পারে। এইটা হলো একটা অটোইমিউন ডিজিজ। মানে এত ভয়ঙ্কর একটি রোগ, মৃত্যু পর্যন্ত হতে পারে এই রোগটির মাধ্যমে? হ্যাঁ, এইটা তো অটোইমিউন ডিজিজগুলোর একটা বৈশিষ্ট্য হলো শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটাকে আসলে সে ক্ষতিগ্রস্ত করে না। যে কোনো একেবারে আপনার মাথা থেকে পা পর্যন্ত, চামড়া থেকে শুরু করে শরীরের বড় বড় অঙ্গ প্রত্যঙ্গগুলো সে হলো আক্রান্ত করে এবং এগুলা হলো ধ্বংস করে ফেলতে পারে। এই জন্য এই রোগটা খুবই ডেঞ্জারাস। যতগুলো অটোইমিউন ডিজিজ আছে তার মধ্যে সব মোটামুটি একটা হলো কমনগুলোর মধ্যে একটা হলো আমাদের এই লুপাস বা লুপাস সম্পর্কে স্যার বিস্তারিত জানবো, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, দর্শক আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনি চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক চেষ্টা করবেন আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, যেমনটি বলছিলাম যে আমরা তো লুপাস নিয়ে আলোচনা করছি, কিন্তু লুপাস হয়েছে কিনা বিষয়গুলো আমরা জানাবো, কিন্তু আক্রান্তের ঝুঁকিতে কারা আছে এই বিষয়টি সম্পর্কে জানা একটু জরুরি। যে কোনো ব্যক্তিকে আক্রান্ত হতে পারে না, যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারে, তবে এই রোগটা হলো ইয়াং মেয়েদের বেশি হয়, বিশেষ করে চাইল্ড বিয়ারিং এই যে মেয়েদের খুব বেশি হয়। তবে পুরুষরা আক্রান্ত হতে পারে, তবে এটা পার্সেন্টেজটা কম। তো মেয়েদের বিশেষ করে আপনি এটা হলো সাধারণত হলো 12 থেকে 30-40 বছর চাইল্ড বিয়ারিং এজে যারা আছে তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। এটার অন্যতম একটা কারণ হলো একটা হরমোনাল ইফেক্ট থাকে, বিশেষ করে আমরা যেটাকে বলি ইস্ট্রোজেন বলি। এইটার প্রবণতার কারণেই আসলে ইয়াং মহিলাদের এই রোগটা খুব বেশি হয়। তবে কিছু পার্সেন্টেজে পুরুষদের আক্রান্ত হতে পারে, তবে এই পার্সেন্টেজ খুবই, এটাকে আমরা হলো কথা বলা আছে
10 জন যদি মহিলার হয় 1 জন পুরুষের হতে পারে, অত 10 জন মহিলার যদি হয় 1 জন পুরুষের হওয়ার সম্ভব, তার মানে 9:1 রেশিওটা। হুম, মানে নারীরা কি কারণে এগিয়ে রয়েছে, তাহলে কি পুরুষদের হয় না? পুরুষদের হইতে পারে, বাট পার্সেন্টেজটা খুবই অনেক কম। কম। এটা এটা একটা মেয়েদের একটা হরমোন বলি আমরা, আপনি জানেন, শুধুমাত্র হরমোনাল ইমব্যালেন্সের কারণে। হরমোনের কারণেই হয়, হরমোনের একটু কারণে। জানতে চাই স্যার, বুঝবে কি করে, মানে একজন তরুণী যে সবে মাত্র 18 বছর বয়স হয়েছে, 20 বছর হয়েছে, বা হঠাৎ করে গর্ভাবস্থা যেতে চায় কিন্তু দেখা যাচ্ছে যে এই রোগটি ক্যারি করছে, প্রাথমিক অবস্থায় বোঝার কোনো উপায় রয়েছে কিনা? প্রাথমিক অবস্থায় বোঝার উপরে অনেক সময় হয় কি, কিছু কিছু আমরা হলো সিমটম বলি, দ্যাট মিনস উপসর্গ, যেটা হয় কমন উপসর্গগুলোর মধ্যে, যেটাকে বলি আমরা মুখে র্যাশ দেখা দেওয়া। এটাকে অনেক সময় আমরা খুব কমন, যেটা হলো বাটারফ্লাই র্যাশ হবে, গিরায় ব্যথা করবে, জ্বর হবে। আরেকটা কমন উপসর্গ চুল পড়ে যাওয়া, মুখের ভিতরে গা হওয়া, তারপরে হলো আপনার চামড়া বিভিন্ন জন্য রাগ হওয়া। আর ইন্টারনাল অর্গানগুলো যদি হয়, যেমন বিশেষ করে যখন অনেক সময় ফুসফুস আক্রান্ত হলে ফুসফুসে পানি আসতে পারে, হার্ট আক্রান্ত হলে হার্ট পানি আসতে পারে, অনেক সময় শ্বাসকষ্ট হইতে পারে এই সমস্ত রোগীদের। এটা কিডনির আক্রান্ত হইতে পারে, আপনার নার্ভাস সিস্টেমে স্নায়ুতন্ত্রটা আক্রান্ত হতে পারে। তারপরে আপনার হলো শরীরের বিভিন্ন জায়গায় হলো গোটা গোটা দাগ আসতে পারে। এ সমস্ত যে কোনো কিছু, অনেক এই যে কোনো অর্গান, যে কোনো হলো সিস্টেমকে এই লুপাস ইনভলভ করতে পারে। বাহ, কি ভয়ঙ্কর! মানে স্কিনের বিষয়টা একটু জানতে চাই। আমরা তো শুনলাম বাটারফ্লাই র্যাশ হতে পারে, স্কিনে কি কোনো স্কিন ইনফেকশন হয়? স্কিন ইনফেকশন সরাসরি লুপাসে হয় না, স্কিন আমরা বলি স্কিন র্যাশ। যে কোনো ধরনের র্যাশ হইতে পারে, তবে কমন যেটা হলো ধরেন বাটারফ্লাই র্যাশ, অনেক সময় মেকুপুলার র্যাশ, অনেক সময় হলো চাকা চাকা দাগ হইতে পারে চামড়ার মধ্যে। এইগুলাই হলো কমন। অনেক সময় ধরেন হলো আমরা বলি ঠান্ডায় হাত দিলে হাতটা নীল হয়ে যাওয়া, এটাকে আমরা অনেক সময় রেনোয়েডস বলি। এগুলা নিয়ে অনেক সময় হলো লুপাস আসতে। আর কমপ্লিকেশন হলে আলসার হইতে পারে, গ্যাংগ্রিন হইতে পারে। এই সমস্যাগুলো কম। লুপাসের সাথে আরেকটা প্রবলেম থাকে, আমরা বলি বিশেষ করে যেহেতু প্রেগনেন্সিতে প্রবলেমটা হয়, এটাকে বলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। অনেক মহিলাদেরই থাকে যাদের হলো রিপিটেডলি অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়। লুপাসের সাথে এটা যদি অ্যাসোসিয়েটেড থাকে, তখন আমরা বলি হলো অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, যেই কারণে হলো বাচ্চা নষ্ট হয়ে যায়, অথবা বাচ্চা কনসিভ অনেক সময় করে না, কনসিভ করলেও বাচ্চা নষ্ট হয়ে যায়, এবং বাচ্চা প্রিমেচুর ডেলিভারি হয়, ইভেন ইন্টারইউটেরিন ডেথও হয়ে যেতে পারে শুধুমাত্র একটি রোগের কারণে। তার মানে এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখাটা খুব বেশি জরুরি যদি কোনো নারী আক্রান্ত হয়ে থাকে। হ্যাঁ, এইটা হলো নারী বা পুরুষ যেই আক্রান্ত হয়, এই রোগে তো আসলে কোনো রিমেটিক অটোইমিউন ডিজিজ আসলে কিউর হয় না, এটাকে বলে আমরা কন্ট্রোল। তো কন্ট্রোল করতে হলে এইটা অন্য রোগের মধ্যে, প্রেশার ডায়াবেটিস রোগের মধ্যে এইটা আমরা কন্ট্রোলে রাখি। কন্ট্রোলে রাখার জন্য যা যা করার দরকার আমরা হলো রোগীদেরকে ওইটাই অ্যাডভাইস করি, ওইটাই করতে হয়। মানে এক্ষেত্রে একটি প্রশ্ন চলে আসে যে আপনারা তো নিয়মিত এই রোগীগুলো দেখছেন, মানে বিশ্বব্যাপী যেমনটি পরিসংখ্যান বলছে প্রায় 90-50 লক্ষ ব্যক্তি এই একটি রোগে আক্রান্ত, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নিশ্চয়ই অনেক বেশি রোগী পেয়ে থাকেন আপনারা। এটার কোনো ডেটা রয়েছে কিনা, এবং যে অবস্থায় আসছে এটা কি আর্লি স্টেজে নাকি কোন স্টেজে আসছে রোগীরা? ডাটা বলতে আসলে আমরা হলো 2012 সালে আমরা সারা বাংলাদেশে একটা রিউমেটিক ডিজিজের একটা সার্ভে করছি। তো সার্ভে তো ওখানে দেখা গেছে যে আসলে এইটা হলো ধরেন 1000-এর মধ্যে আমরা হলো 5 জন না 6 জন লুপাস রোগী আমরা সারা বাংলাদেশে পেয়েছি। তবে এই পরিসংখ্যানটা আসলে বাংলাদেশে, যেহেতু এটা একটা স্টাডি ছিল রিউমেটিক ডিজিজের, এই পরিসংখ্যানটা এর থেকে বেশি অনেক রোগী। যেমন আমরা আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের তত্ত্বাবধানে আমরা 2 দিন লুপাস ক্লিনিক করি, এসএলই ক্লিনিক। এটা হলো রবিবার এবং মঙ্গলবার। এখানে মিনিমাম আমরা হলো ধরেন 30 থেকে 40 জন রোগী প্রতিদিন আসে। কিছু নতুন রোগী আসে, কিছু ফলো আপের রোগী আসে। তো এইটার জন্য যেটা হয় কি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রোগীগুলা, আপনার প্রশ্নটা ছিল কোন স্টেজে আসে। তো কোন স্টেজে আসে বলতে আমাদের দেশে আসলে সবসময় হয় কি, প্রথম কথা হলো এইটার হলো রোগীদের মাঝে আসলে এই রোগটা সম্পর্কে জ্ঞান একটু কম থাকে রোগীদের, প্লাস হলো অনেক শিক্ষিত, যেহেতু একটা আনকমন রোগ। অন্যান্য রোগগুলো যখন প্রেশার ডায়াবেটিস অ্যাজমা এগুলো হলো বাংলাদেশের কমন রোগ, এই কমন রোগগুলো অনেকে সবাই জানে কোন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু বাট লুপাস রোগীদের বা অটোইমিউন ডিজিজের প্রেজেন্টেশন যেমন ডাইভার্স প্রেজেন্টেশন হয়, এটাকে বলে অনেক সময় আমরা বলি আনপ্রেডিক্টেবল প্রেজেন্ট, আপনি বুঝতে পারবেন না কি নিয়ে আসছে। আচ্ছা, তো এই কারণে ধরেন হলো একটা স্কিন রেস্ট নিয়ে আসতো রোগী, হয়তো ধরেন
একজন ডার্মাটোলজিস্টের কাছে গেল। আর্থ্রাইটিস নিয়ে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে রুগীরা যা করে অনেক সময় হলো ফিজিক্যাল মেডিসিন অর্থোপেডিশিয়ানদের কাছে যায়। যখনই হলো এই সমস্যাটা হয়, ডিলে রিমাটোলজিস্টের কাছে যাওয়া বা ডিলে ডায়াগনোসিস হওয়া, তখন কিন্তু সমস্যা হয়। কারণ একটা অর্গান যদি হলো নষ্ট হয়ে যায়, একটা এফেক্টেড হয়ে যায়, আর এইগুলাতে যেই সমস্যাগুলো হয় অনেক সময় ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু সমস্যা হয়। কিন্তু মোস্ট অফ দ্য কেসে আমরা হলো আসলে রুগীগুলোকে অনেক পরে পাই, যেই কারণে এদের প্রগনোসিস খারাপ থাকে, এদের অর্গান ড্যামেজ থাকে। তাই আমাদের হলো একটা দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটা বার্তা থাকবে, যখনই ধরেন হলো আর্থ্রাইটিস, স্কিন র্যাশ, গায়ে গায়ে জ্বর, যদি এরকম কোনো হলো কিছু সাসপিশন হয়, তখন নিয়ে আপনার নিকটস্থ কোনো হলো রিমাটোলজিস্টের কাছে সাথে যদি রুগীরা যায়, তখন আর্লি যদি ডায়াগনোসিসটা আমরা করতে পারি, তখন দেখা যাবে এই রোগীগুলো আসলে প্রগনোসিসটা অনেক বেটার হয় অন্যান্য রোগীদের তুলনায়। নিশ্চয়ই, মানে আমার কাছে মনে হয় যে এটাই সবচাইতে উল্লেখযোগ্য আজকের আলোচনার মধ্যে, যে দ্রুত সময়ের মাঝে হাসপাতালে আসুন, চিকিৎসকের কাছে যান, এবং কোন চিকিৎসকের কাছে যেতে হবে সেটা জানাটাও খুব বেশি জরুরি। অবশ্যই। বেশিরভাগ রোগীরা দেখা যায় রিউমাটোলজিস্ট কে, আসলে কেন তার কাছে যেতে হবে বিষয়টি অনেক সময় ক্ষেপণ করে ফেলে। তখন ততদিনে আপনি যেমনটি বলছিলেন যে অনেক বেশি অর্গান ড্যামেজ হয়ে যায় এবং এগুলো ইরিভার্সিবল। ইরিভার্সিবল হয়। স্যার, একটু জানতে চাই, যখন আপনাদের শরণাপন্ন হয় কেবলমাত্র কি ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে শনাক্ত করেন, নাকি বিশেষ করে পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? না, পরীক্ষার যে কোনো রোগ ডায়াগনোসিস করতে তো পরীক্ষার প্রয়োজন আছেই, বাট আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হলো আমাদের দুইটাই ইম্পর্টেন্ট। প্রথমেই যেমনটা বলছিলাম যে এই রোগের উপসর্গ কী, এই রোগের মেইন উপসর্গ আবার যদি আমি রিপিট করি, প্রথম কথা হলো যে এদের হলো চুল পড়ে যাবে, আর্থ্রাইটিস হবে বা আর্থালজিয়া হবে, স্কিন র্যাশ হবে, তার সাথে হলো মুখে গা হবে, চামড়ায় লাল লাল দাগ উঠবে, পেশেন্টের জ্বর থাকবে। আর অন্য উপসর্গগুলোর, এগুলো হলো কমন, অন্য উপসর্গগুলো ডিপেন্ড করতেছে কোন অর্গানকে সে ইনভলভ করলো ওইটার উপর ডিপেন্ড করে। তো আমরা প্রথম রোগী আসার পরে আমরা আগে হিস্ট্রিটা নেই, হিস্ট্রি নেওয়ার পরে কিছু কিছু পরীক্ষা করি। যেমন সিম্পল কিছু পরীক্ষা, আমরা একটা রক্ত পরীক্ষা করলাম, যেটাকে বলে আমরা সিবিসি করি। আমরা হলো রুগীদের প্রস্রাব পরীক্ষা করি, ইউরিন আরএমই করি, আমরা বুকের একটা এক্সরে করি, আলট্রাসাউন্ডও করি। করার পরে যদি দেখি আমরা আসলে অ্যাসিলি সাসপেক্ট করি, তখন আমরা দুইটা পরীক্ষা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হলো অ্যান্টিবডি পরীক্ষা, আর কি আমরা বলে এএনএ বা হলো অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, আরেকটা হলো অ্যান্টি ডিএনএস অ্যান্টিবডি। তো এই দুইটা হলো অটো অ্যান্টিবডি আমরা পরীক্ষা করি। এগুলো যদি পজিটিভ যদি হয়, তখন আমরা রোগটাকে হলো ডায়াগনোসিস করি অ্যাসিলি। পরবর্তীতে কোন অর্গান ইনভলভমেন্ট হয়েছে সেইটা হলো রোগীর সিমটম ধরে আমরা পরীক্ষা করি। যেমন ধরেন কোনো রোগীর যদি কিডনি ইনভলভ হয়, এটা একটা কমন রোগীদের জন্য, অ্যাসিলি রোগীদের জন্য, তখন আমরা করি ধরেন হলো 24 ঘন্টার প্রস্রাব ধরে পরীক্ষা করি। 24 ঘন্টা প্রস্রাবে যদি দেখি আমরা না তার হলো কিডনি ইনভলভ হয়েছে, তখন আমরা যে পরীক্ষাটা করি কিডনি বায়োপসি করি। অনেক সময় আমরা হার্টের পরীক্ষা করি, পেশেন্টের ইসিজি করি, বুকের এক্সরে করি, ইকু করি। এখন একটু কন্ডিশন, যে পেশেন্টের কমপ্লিকেশনগুলো কি কি ধরনের অ্যারেজ করছে, বা সেই অনুযায়ী আগে ক্লিনিক্যালটা নিয়ে তারপরে পরবর্তীতে আমরা তারপরে হলো আমরা রক্ত পরীক্ষা করি পেশেন্টের। স্যার, এই যে আপনি বললেন অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট, যেটি আসলে ডায়াগনোসিসের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেশে সব জায়গায় কি এটা অ্যাভেলেবল? না, এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, এটা সব জায়গায় অ্যাভেলেবেল না। বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে অ্যাভেলেবেল, কোনো কিছু কিছু জায়গায় ডিস্ট্রিক্ট শহরে অ্যাভেলেবেল, কিন্তু ধরেন হলো ছোটো ছোটো ডিস্ট্রিক্টে অনেক জায়গায় অ্যাভেলেবেল না। আর এই পরীক্ষার অনেকগুলো ফ্যালাসিও আছে। কারণটা হলো কি, পরীক্ষার রেজাল্টটা যদি আমি পজিটিভ পাই, এটাকে আমাকে ক্লিনিকের কোরিলেশন লাগবে। আর এনে কিন্তু নর্মালি আপনার যে কোনো কিন্তু পজিটিভ হইতে পারে। এই অটো অ্যান্টিবডিগুলো একটা পার্সেন্টেজ আপ টু 5 to 10% হলো রোগীদের নর্মালি পজিটিভ থাকে। এখন একজন রোগীর আমি এনে পজিটিভ পাইলাম, তার কোনো লক্ষণ নাই, তাকে তো আমি আসলে বলবো না। যে কারণে আমাদের হলো মানে পরীক্ষার রেজাল্টের সাথে তার ক্লিনিক্যাল ফিচারে মিল থাকতে হবে, তখনই আমরা আসলে কনফার্ম করতে পারবো যে এটা আসলে মানে এসএলই। এবং এসএলই আমার কাছে যেটা মনে হলো যে টেস্টেরও রিপোর্ট আসতে হবে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন, তার মানে অবশ্যই দক্ষ একজন চিকিৎসক হতে হবে। রাইট। এসএলই সম্পর্কে যার ধরেন হলো নলেজ নাই, যারা এসব রোগ নিয়ে ডিল করে না, তো এদের ক্ষেত্রে হলো ধরেন রোগী যদি প্রথমে যায়, তখনই হলো ডায়াগনোসিসটা আসলে মিস হওয়ার সম্ভাবনা খুব থাকে। এবং এইটা ধরেন হলো আমাদের বাংলাদেশে যে তা না,
অনেক সময় দেশের বাইরেও, ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড অনেক রোগী ধরেন দেশের বাহির থেকেও অনেক সময় আমাদের কাছে আইসে অ্যাসিলি রোগ ডায়াগনোসিস করে পরে আবার হলো ব্যাক করে। আমি হলো আমার পার্সোনাল লাইফে আমি অনেক পেশেন্ট, আমি কয়েকজন পেশেন্ট পাইছি যারা হলো দেশের বাইরে চিকিৎসা করছে, তাদের অনেক সময় রোগটা ডায়াগনোসিস করতে পারে নাই, পরে আবার দেশে আইসে রোগ ডায়াগনোসিস করে পরে ওনারা হলো দেশে বাইরে ব্যাক করছেন। কারণ হলো ওই সমস্ত জায়গায় ধরেন দেশের বাইরে প্রথমে যেতে হয় জিপিদের কাছে, জিপি পরে হতে ধরেন একজন স্পেশালিস্টের কাছে রেফার করবে, এবং এই স্পেশালিস্টের হলো সে সিরিয়াল পাইতে হয়তো দেখা যায় 6 মাস 9 মাস 1 বছর সময় লাগতে পারে। তো সেই ক্ষেত্রে তো আসলে এই অ্যাসিলি রোগ বা অটোইমিউন ডিজিজ বসে থাকবে না। তখন রোগীরা অনেক সময় হয় কি বিরক্ত হইয়া যাদের সুযোগ আছে বা দেশে আসার সুযোগ আছে তারা দেশে ব্যাক করে আর কি। মানে স্যার একটু জানতে চাই যে এই যে একটি রোগ হলো, প্রাথমিক অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, ডায়াগনোসিস করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোগীরা সঠিকভাবে ডায়াগনোসিস করতেও পারছে না, বিশেষ করে অন্য ডিপার্টমেন্টে যদি যায়। আমাদের দেশে বেশিরভাগ রোগী তো মিসগাইডেড হয়, দেখা যায় মেডিসিন ডিপার্টমেন্টে যাচ্ছে বা অন্যান্য বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে গিয়ে একদম শেষ স্টেজে গিয়ে আপনাদের শরণাপন্ন হয়। না, রোগী যদি ধরে মেডিসিন স্পেশালিস্টের কাছে দেখে তাইলে কোনো সমস্যা না, কারণ অনেকেই হলো মেডিসিন স্পেশালিস্টের সবারই কিছু না কিছু ধরেন লুপাস সম্পর্কে ওনাদের নলেজ আছে। বাট ধরেন একজন অন্য ডিসিপ্লিনের কাছে গেল, যারা আসলে অ্যাসিলি রোগ সম্পর্কে ডিল করে না বা অ্যাসিলি রোগটা জানে কিন্তু এটার উপসর্গ বা কীভাবে ডায়াগনোসিস করতে ওইটা বুঝতে পারে না, তখন সেই ক্ষেত্রে তো আসলে রোগটা হলো ডায়াগনোসিস করা অনেক ডিলে হবে। নিশ্চয়ই এক্ষেত্রে অবশ্যই আর্লি স্টেজে এ ধরনের উপসর্গগুলো থাকলে, যেমন উপসর্গগুলোর কথা আপনি বলেছেন, প্রত্যেকটা থাকলে অবশ্যই একজন রিমাটোলজিস্ট বা দক্ষ কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে যাওয়াটা খুব জরুরি। স্যার একটু জানতে চাই, আপনি গর্ভাবস্থার কথা বলছিলেন যে আমাদের দেশে অনেক তরুণীরা গর্ভাবস্থায় প্রথমবারই দেখা যাচ্ছে মিসক্যারেজ হয়ে যাচ্ছে শুধুমাত্র এসএলই থাকার কারণে। তাহলে কি প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং এর কোনো গুরুত্ব রয়েছে? না, তো অবশ্যই কোনো অ্যাসিলি পেশেন্টের উচিত না হলো মানে প্ল্যান না করে কনসিভ করা। এটা হলো যে অ্যাসিলি পেশেন্ট থাকবে তাকে অবশ্যই কতগুলো জিনিস মানতে হবে। প্রথম, তার প্রেগনেন্সিতে প্ল্যান প্রেগনেন্সি হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তার রোগটা অ্যাটলিস্ট 6 মাস হলো রেমিশনে থাকতে হবে। তারপরে এবং কোন ড্রাগ সে পাচ্ছে এইটাও তাকে দেখতে হবে। তার মানে প্রেগন্যান্ট হবার আগে থেকে প্ল্যান করতে হবে। হ্যাঁ, প্ল্যান করতে হবে যে আমি হলো বাচ্চা নিতে চাচ্ছি, এবং এইটা তার হলো সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। চিকিৎসক যদি বলে যে হলো সে বাচ্চা নেওয়ার জন্য হলো ফিট উপযুক্ত এই সময়টাতে, তখন সে প্রেগনেন্সি প্ল্যান করবে, নাম্বার 1। নাম্বার 2, তাকে হলো বাচ্চা নিতে হলে অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর তার রোগটা হলো রিমিশনে থাকতে হবে। রিমিশন বলতে আমরা কি বোঝাচ্ছি আসলে? রিমিশন বলতে তার কোনো উপসর্গ থাকবে না। তারপরে তার হলো যে ওষুধগুলা খাচ্ছে, এটা হলো আমরা একটা ওষুধের বলি, এটা মানে হাইড্রোক্সিক্লোরোকুইন, যেটা বাংলাদেশের মার্কেটে রিকুনিল নামে পরিচিত। এটা সব অ্যাসিলি রোগীদেরকে আমরা দিই। ওই ড্রাগটা খাবে। সে যদি ধরেন স্টেরয়েড পায়, প্রেডনিসোলন জাতীয় ওষুধ পায়, এটা লেস দেন 5 মিলিগ্রামের মধ্যে চলে আসতে হবে অথবা উড্ড করে ফেলতে হবে। আর কিছু ড্রাগ আছে যেটা প্রেগনেন্সিতে কম্পিটেবল, কোনো হার্ম করে না। এর মধ্যে ধরেন হলো মানে অ্যাজাথোপিন একটা আছে। এই সব ড্রাগগুলো যদি সে পায় তখনই সে কনসেপ্ট করার চিন্তা ভাবনা করতে পারবে আর কি। আচ্ছা, মানে একটা হলো ডিজিজটাকে নিয়ন্ত্রণ করা, আরেকটা হলো কোন মেডিসিনটা খাবে, ওইটার উপর গর্ভাবস্থায় খেতে পারবে কিনা। অবশ্যই এটা চিকিৎসক শনাক্ত করে দিবেন বা ডায়াগনোসিস করে সেই অনুযায়ী হ্যাঁ, চিকিৎসককে বলে দিবেন যে আপনি হলো প্রেগন্যান্সি থাকা অবস্থায় এই ওষুধগুলো খেতে পারবে, আর ডেলিভারির পরে এই ওষুধগুলো খেতে পারবে। কিন্তু প্রবলেম যেটা হয় যে আপনি আরেকটা প্রশ্ন করছিলেন যে অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়। বাচ্চা নষ্ট হয়ে যায় যদি অ্যাসিলি ইটসেলফের কারণে বাচ্চা নষ্ট হয় না, যদি রোগটা না মারে। কিন্তু বাচ্চা নষ্ট হয়, অ্যাবর্শন হয়ে যায়, একটা তার সাথে একটা হলো অন্য আরেকটা অটোইমিউন ডিজিজ থাকে, এটাকে বলে আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। এটাও খুব ডেঞ্জারাস। এটার কারণেই হয়তো দেখা যায় বাচ্চা নষ্ট হয়ে যায়, আর্লিতে নষ্ট হয়ে যায়, অথবা লেটও যদি হয়, প্রিমেচিউর হলো ডেলিভারি হয়, অনেক সময় ইন্টারভিউন ডেথ হতে পারে, বাচ্চার গ্রোথ ছোট হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো, কমপ্লিকেশনগুলো আসলে অ্যাসিলি রোগীদের কমন ডিউরিং প্রেগন্যান্সি। এই যে কমপ্লিকেশন কথা বলছি, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এটা কি এসএলএর কমপ্লিকেশন নাকি ইনসেলফ ডিজিজ, বিস্তারিত জানবো এবং এটা কিভাবে আমরা বুঝবো, এটা হলে উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে এবং এসএলএ কে আমরা কিভাবে আসলে নিয়ন্ত্রণ করতে পারি, প্রত্যেকটা বিষয় নিয়ে সম্পর্কে বিস্তারিত জানবো। তবে সময় হচ্ছে একটু ছোট্ট বিরতি নেবার। বিরতির আগে যেমনটি বলছিলাম যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এটা কি সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিসের কোনো কমপ্লিকেশন নাকি ইনসেলফ ডিজিজ, কি করে বুঝবে মানুষ? এটা ইটসেলফ একটা আরেকটা অটোইমিউন ডিজিজ। তো মোস্ট অফ দ্য কেসে এটা অ্যাসিলির সাথে
অ্যাসোসিয়েটেড থাকে বা অন্য রিউমেটিক ডিজিজের সাথেও অটোইমিউন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এটা আলাদাও থাকতে পারে, অন্য রিউমেটিক ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তবে এইটা আরেক ধরনের একটা খারাপ একটা রোগ বলবো আমরা অবশ্যই। এটাতে যেটা হয়, রক্তনালীগুলো ব্লক হয়ে যায়। এইটা আমাদের শরীরে যে সমস্ত রক্তনালী আছে, ধমনী বা আমরা শিরা বলি, সব জায়গায় হলো ব্লক হয়ে যেতে পারে, মানে রক্ত জমাট বেঁধে যেতে পারে আর কি। এইটা একটা কমপ্লিকেশন হয়। সেকেন্ড আর একটা কমপ্লিকেশন হয় প্রেগনেন্সি অবস্থায়। বাচ্চাদের হলো মানে ওই প্লাসেন্টার যে ব্লাড ভেসেলগুলো আছে ওগুলা হলো সে ব্লক করে দেয়, প্লাসেন্টার ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে, যেই কারণে পেশেন্ট আর্লিতে হলো রিকারেন্ট ডেথ হয়ে যেতে পারে, রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। এই কমপ্লিকেশন, তার মানে হলো দুই ধরনের কমপ্লিকেশন। একটা হলো প্রেগনেন্সিতে কমপ্লিকেশন, আর একটা হলো প্রেগনেন্সি ছাড়া স্বাভাবিক অবস্থায় রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কমপ্লিকেশন হতে পারে আর কি। তো যেহেতু এই রোগটা মানে অ্যাসেলি রোগটা ইয়াংদের হয়, বাচ্চা যারা বহন করতে সক্ষম ওই মহিলাদের হয়, যখন অ্যাসিলি থাকে তার সাথে যদি অ্যান্টিফসফোলিট অ্যান্টিবডি থাকে তখন এই সমস্ত পেশেন্ট। কিন্তু এটা কি কোনো উপসর্গ প্রকাশ করে? ওই যে আমরা যে কমপ্লিকেশনের কথা শুনলাম, এটি ছাড়া মানে বোঝার কোনো উপায় রয়েছে কিনা? বোঝার কোনো কারণে ধরেন আগের থেকে এই রোগ যাদের থাকে আগের থেকে হয়তো দেখা যায় তার একটা রক্তনালী ব্লক হয়ে গেল। আমরা বলে অনেক সময় হলো থম্বোসিস বলি আমাদের মেডিকেল টার্মে। এটা হলো আর্টারিয়াল থম্বোসিস হতে পারে, ভেনাস থম্বোসিস হতে পারে, মানে হার্টের হার্টের না পেরিফেরাল ভেসেলগুলোর হলো রক্তনালীটা বন্ধ হয়ে যায় সাধারণত। অনেক সময় এটা গ্যাংগ্রিন নিয়ে আসতে পারে, মানে গা হয়ে যায় যে এগুলাতে ডিজিটাল গ্যাংগ্রিন নিয়ে আসতে পারে। তখন এই একটা কমপ্লিকেশন হয়। আর একটা গর্ভাবস্থা, পেটে বাচ্চা নিয়ে হলো বাচ্চা নষ্ট হয়ে যায়। এই দুইটা হলো কমপ্লিকেশন বলি বা প্রেজেন্টেশন বলি, হলো এই দুইটা হলো কমন। তো এই যদি হয় তখন হলো আমরা মানে এই সমস্ত রোগীদেরকে আমরা ডায়াগনোসিস করে মানে ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কি মানে সারা জীবন নিয়ন্ত্রণে রেখে দিতে হয় নাকি নিরাময়যোগ্য? না না, কখনই এটা নিরাময়যোগ্য। সব সময় হলো নিয়ন্ত্রণ, যেহেতু অটোইমিউন ডিজিজ এটা নিরাময় করা হয়। এবং এটা নিরাময় করতে হলে আমাদের রক্ত পাতলা করার ওষুধ দিতে হয়, যেটাকে আমরা হলো হ্যাপারিন বা ওয়ারফেরিন বলি। আচ্ছা। তো ওয়ারফেরিনটা প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, মানে ওয়ারফেরিন মুখে খাওয়ার ট্যাবলেট, এটা কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু যেহেতু এটা কন্ট্রাইন্ডিকেটেড তখন আমরা রোগীদেরকে কি করি, মানে এটাকে বলি লো মলিকুলার ওয়েট হ্যাপারিন। ওইটা প্রতিদিন একটা করে ডেলিভারি অবস্থা, তার মানে 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আরও 1.5 মাস, তার মানে মিনিমাম 10.5 মাস পেশেন্টকে হলো প্রতিদিন একটা করে ইনজেকশন নিতে হবে। এটা আসলে ইনজেকশন সাবকিউটিনিয়াস চামড়ার নিচে, আচ্ছা, আমরা এগুলো নাভির চারিদিকে চামড়ার নিচে দিতে হয় যাদের কাছে দরকার আছে। তো এইটা আসলে রোগীদের জন্য খুবই, প্রথম কথা হলো একটা কাম্বারসান, প্রতিদিন একটা করে ইনজেকশন নিতে হবে 10 দিন, এবং হলো এটা একটু ব্যয়বহুল চিকিৎসা। যেই কারণে আমাদের অনেক রোগীরা আসলে এই চিকিৎসাটা নিতে হলো আমাদের দেশের প্রেক্ষাপটে, যেহেতু আমরা কষ্ট হয় ইকোনমিক্যালি, যারা চলবেন না তাদের পক্ষে একটু ভেরি ডিফিকাল্ট এটা কন্টিনিউ করাই চিকিৎসাটা। নিশ্চয়ই স্যার, আমরা কখনো চাই না কোনো ব্যক্তি, কোনো তরুণ নারী কিংবা কোনো পুরুষ, পরিসংখ্যানে কম থাকলেও কোনো পুরুষও যেন আক্রান্ত না হয় এ ধরনের জটিল রোগে। অবশ্য নিয়ন্ত্রণে রাখা জরুরি, যারা আক্রান্ত হচ্ছে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে? কোন বিষয়গুলোকে সচেতনতার সাথে দেখাটা খুব বেশি জরুরি? প্রথম কথা হলো যার একবার অ্যাসিলি আছে হয়েছে, বা যার ফ্যামিলি মেম্বার কাউ অ্যাসিলি আছে, তার হলো রোগটা হলো নিয়ন্ত্রণে থাকলেও প্রতি 3 থেকে 6 মাস পর পর তাকে অবশ্যই রিমাটোলজিস্টের আন্ডারে হলো ফলো আপে থাকতে হবে। তার কোনো উপসর্গ থাকুক আর না থাকুক, তাকে হলো 2টা বা 3টা পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে রোগটা বাড়তেছে কিনা, রোগের কী অবস্থা। এর মধ্যে হলো সিবিসি একটা, ইউরিনা আরএমই আমরা বলি। তার মানে 3 থেকে 6 মাস পর পর সে ডাক্তারের শরণাপন্ন হবে, এবং তার নিকটস্থ কোনো রিউমাটোলজি যদি থাকে তার শরণাপন্ন হবে এই রোগটার কি অবস্থা এইটা দেখার জন্য আর কি। যেহেতু এই রোগটা কোনোদিন ভালো হয়ে যাবে না, সবসময় আমরা কন্ট্রোলে রাখবো, এবং রোগটা হলো উপসর্গটা দেখা দেওয়ার আগেই যাতে হলো শুরুতেই যাতে আমরা চিকিৎসাটা আবার শুরু করতে পারি, এই কারণে হলো রোগীদেরকে ডাক্তার পরামর্শ থাকতে হবে। পাশাপাশি খাদ্যাভ্যাস কিংবা জীবনযাপনে কোনো পরিবর্তন আনা জরুরি। প্রথম কথা হলো এটা খাদ্যাভ্যাসের সাথে আসলে এই রোগের কোনো সম্পর্ক নেই। তবে একটা জিনিস হলো তাকে হলো যেহেতু এটা হলো লাইফ লং ডিজিজ, তাকে সব সময় তাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, আর এগুলো প্রোটিন জাতীয় খাবার দাবার তাকে বেশি খেতে হবে, এবং তার হলো টেনশন অ্যাংজাইটি এইগুলা তাকে পরিহার করে চলতে হবে আর কি। সব সময়ের জন্য তাকে এই কাজগুলো করতে হবে। মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ রোগী তো প্রত্যন্ত এলাকায় থাকে বা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে।
যেহেতু দারিদ্র সীমার নিচে বসবাস করছে, অনেক ক্ষেত্রে গিয়ে প্রপার যে ডায়াগনোসিস করবে, টেস্ট করবে, ইনভেস্টিগেশন করবে, সেটা হয়ে ওঠে না। ফার্মাসিস্টদের প্রতি আস্থা রাখে, এটা এক ধরনের চিত্র আমরা দেখি। আবার দেখি প্রত্যন্ত এলাকা থেকে ঢাকা মুখী হয়ে যে চিকিৎসা সেবা নিবে, সেটা হয়ে ওঠে না। একটু জানতে চাই যে ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে বা উপজেলা লেভেলে আসলে রিমাটোলজিস্ট অ্যাভেলেবল রয়েছে কিনা? না, সব জায়গায় রিমাটোলজি আসলে নাই, তবে বিভাগীয় শহরগুলোতে এবং আগে পুরাতন আমাদের যে 8টা মেডিকেল কলেজে ওই সব জায়গায় হলো আসলে নামে মাত্র রিমাটোলজি ডিপার্টমেন্ট হয়েছে, ওই ডিপার্টমেন্টগুলো এখনও ফাংশনিং না। তো বাট তারা হলো ওখানে কাজ করতেছে অন্য ডিসিপ্লিনে, যেমন মেডিসিনের সাথে কাজ করতেছে। তো ধরেন হলো এই সবগুলো মেডিকেল কলেজেই যদি হলো রিমাটোলজি ডিপার্টমেন্ট স্থাপিত হয়ে যায়, ডিস্ট্রিক্ট লেভেলে যদি রিমাটোলজিস্ট অ্যাভেলেবল হয়, তো রুগীদেরও ভোগান্তি কমবে এবং হলো আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যে রুগীদের চাপ, যে বার্ডেন, এইটা অনেকাংশে কমে যাবে। তাই আমরা চাচ্ছি, বাংলাদেশ সরকারের মানে কাছে আমাদের হলো আবেদন আছে, আমরা হলো অ্যাপ্লাই করে রাখছি যাতে প্রতিটা হলো ডিস্ট্রিক্ট লেভেলে 1জন বা 2জন করে রিমাটোলজিস্টের পদ সৃষ্টি করলে রুগীদের হলো উপকৃত হবে, প্লাস হলো আমাদের হলো টার্সিয়ারি হসপিটালে যে বার্ডেনটা আছে এইটাও আসলে অনেকটা লাঘব হবে। কারণ অনেক বেশি রোগী, সেই অনুযায়ী হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা নেই। অবশ্যই এই জায়গাটাতে অবশ্যই সরকার যেন খুব সদয় দৃষ্টিতে দেখে, প্রত্যেকটা উপজেলা লেভেলে যেন একজন রিমাটোলজিস্ট থাকে, যাতে করে ডিজিজগুলো খুব দ্রুত সময়ের মাঝে শনাক্ত হয়। শুধুমাত্র শনাক্তহীনতায় এত এত কমপ্লিকেশন অ্যারেস্ট করছে। স্যার, একটু জানতে চাই যে আপনারা আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো কতটুকু করছেন আপনাদের পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে? না, আমরা বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি যেহেতু জেনারেল সেক্রেটারি, আমরা বিভিন্ন জায়গায় সিএমএ করি, প্রতিটা হলো ডে হয়। যেমন হলো এইবার 10ই মে বিশ্ব লুপাস দিবস ছিল বিভিন্ন মেডিকেল কলেজে, এটা ডিপার্টমেন্ট থেকে হোক, বাংলাদেশ রিমাটোলজি সোসাইটির পক্ষ থেকে হোক, আমরা কিন্তু সিএমই প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, র্যালি, তারপরে হলো পোস্টার দেওয়া, এগুলা আমরা আসলে রিমাটোলজি সোসাইটির পক্ষ থেকে আমরা প্রতি বছর মানে করে আসছি, এইবারও আমরা করছি এবং ভবিষ্যতে আমরা করতে থাকব। এবং যে সমস্ত ব্যক্তিরা আর্থ্রাইটিসে আক্রান্ত, রিমাটোলজিতে আক্রান্ত, বিভিন্ন ধরনের রিমাটোলজি ডিজিজগুলোর যেমন রয়েছে বাত ব্যথা, এছাড়াও সিস্টেমিক লুপাস এরিথ্রোপেথিসিস সহ যে অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনগুলো, সেগুলো যাতে না হয়, আপনার পরামর্শ কি থাকবে আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে? আসলে এটা যদি না হয় এরকম কোনো পরামর্শ, কারণ যেহেতু এটা অটোইমিউন ডিজিজ, এটার কিন্তু একটা ইমিউনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এগুলা না হওয়াটা আমরা প্রিভেন্ট করতে পারবো না, বাট হয়ে গেলে এটা চিকিৎসা করতে হবে, এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে চিকিৎসা করা, নিয়ন্ত্রণে রাখার একটা মাত্র উপায় হচ্ছে আর্লি ডায়াগনোসিস করা, প্রপার ট্রিটমেন্টে যাওয়া, রেগুলার এক্সারসাইজ করা। কারণ হলো একটা প্রবলেম হলো অল দ্য রিউমেটিক ডিজিজেস, একটাই প্রবলেম হলো যে ডিফর্মিটিগুলো, এটা ইরিভার্সিবল ডিফর্মিটি। ওই ডিফর্মিটি হওয়ার আগেই যাতে আমি রোগটা ডায়াগনোসিস করতে পারি, রোগটা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে ডিফর্মিটি হয়। এইটা হলো রিউমেটিক ডিজিজ ইজ দ্য 3rd কমন কজ অফ ডিসেবিলিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটা সব জায়গায় আমরা যদি ধরেন হলো টপমোস্ট 10টা কারণ চিন্তা করি হলো পেশেন্টের মরবিডিটির জন্য, তার মানে রিমাটোলজি কিন্তু ওয়ান অফ দি মোস্ট কমন একটা কজ মরবিডিটির জন্য, মানে পঙ্গুত্ব বরণ করার জন্য এটা হলো একটা কমন কজ, এটাকে আমরা 3rd কমন কজ বলি আর কি। তার একবার যদি পঙ্গু হয়ে যায় রোগীটা হলো আসলে কি হবে, এটা হলো ফ্যামিলির বার্ডেন হবে, তার সোসাইটির বার্ডেন হবে, ইভেন দেশের বার্ডেন হবে। তাই আমরা কখনো চাই না আমাদের হলো কর্মক্ষম অবস্থায় একজন লোক ফ্যামিলি বা সোসাইটি বা দেশে বার্ডেন হয়ে যাও। এই কারণে এই রোগগুলাকে হলো তো আর্লিতে ডায়াগনোসিস করা এবং চিকিৎসা করা অত্যন্ত জরুরি। এবং আর্লি ডায়াগনোসিস যেহেতু হচ্ছে না, আমি একটু এই জায়গাটাতে জোর দেব যে অটোইমিউন ডিজিজগুলো আসলে বংশ পরম্পরায় ছড়িয়ে যাওয়ার সংখ্যা কতটুকু? এইটা পার্সেন্টেজটা আসলে এইটা একটা বড় একটা পার্সেন্টেজ। ধরেন হলো আমরা একজন ফ্যামিলিতে যদি 5জন থাকে, তার 3জনেরই কিন্তু হওয়ার একটা পসিবিলিটি থাকে। হ্যাঁ, অটোইমিউন ডিজিজগুলো এটা শুধু অ্যাসিলি না, এটা অন্য যে রিউমেটিক ডিজিজগুলো আছে, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি, আমরা স্পন্ডল আর্থ্রোপ্যাথি বলি, সবগুলাই কিন্তু একটা হলো পসিবিলিটি আছে। আর আরেকটা মূল প্রবলেম হলো ধরেন একটা অটোইমিউন ডিজিজ যদি আপনার মধ্যে কারোর মধ্যে থাকে, অন্য অটোইমিউন ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। যেমন থাইরয়েড
থাইরয়েডের সমস্যা হইতে পারে, তারপর যার অ্যাসিলি সমস্যা আছে তার ইনভেরিয়েবল হয়তো থাইরয়েডের সমস্যা আছে, যার ধরে হলো সোরিয়াসিস আছে তার আর্থ্রাইটিস আছে, অ্যাজমা আছে, তার হলো যার অ্যাসিলি আছে তার দেখা যায় অ্যাজমা হইতে পারে, এই সমস্যাগুলো হয়। তার মানে একটা অটোইমিউন ডিজিজ থাকে, তার মাল্টিপল অটোইমিউন ডিজিজ হলো ওই রোগীর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য এই রোগীর সম্পর্কে যদি সম্যক যার ধারণা না থাকে তাহলে আপনি একটা ডায়াগনোসিস করলেন, অন্যগুলো কিন্তু আপনার জন্য মিস হবে। কাজেই আমার পরামর্শ থাকবে যখনই কোনো অটোইমিউন ডিজিজ থাকবে অবশ্যই ডাক্তারদের উচিত তাকে রিমাটোলজিস্টের কাছে রেফার করে দেওয়া। রোগী এবং রোগীদের হলো স্বজনরা হলো আসলে কোন জায়গায় রিমাটোলজিস্ট আছে তাকে খুঁজে বের করে তার শরণাপন্ন হওয়া, তার চিকিৎসা নেওয়াটা খুব জরুরি। হ্যাঁ, এবং চিকিৎসা নিল, দেখা গেল অ্যাসোসিয়েটেড আরো দুই একটা অ্যারাইজ করে গেল একই সঙ্গে, সেগুলোকে ডায়াগনোসিস করাটা অনেক বেশি জরুরি নিশ্চয়ই। সেই জায়গা থেকে একটু আপনার কাছে আসবো যে আমরা তো সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাসাস নিয়ে কথা বলছি দীর্ঘ সময়, কিন্তু আপনি আর্থ্রালজিয়ার কথা বলছিলেন, একটি কমপ্লিকেশন। এটা কমপ্লিকেশন না, এটা একটা উপসর্গ। আচ্ছা, আর্থ্রালজিয়াটা আসলে কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে? না, আর্থালজিয়া আর আর্থাইটিস একই। অনেক সময় আর্থালজিয়া আমরা বলি পেইন, আর আর্থাইটিস বলি হলো এখানে পেইন থাকবে, সোয়েলিং থাকবে, টেন্ডারনেস থাকবে, এগুলো আর কি। শুধু পেইন যদি থাকে, সোয়েলিং যদি না থাকে, টেন্ডারনেস যদি না থাকে, তখন এগুলো না আর্থালজিয়া আর কি। মানে এইটা হলো নর্মালি হতে পারে, এইটাকে বললো আমরা একটা ইনফ্লামেটরি কন্ডিশন। আর্থালজিয়া অনেক সময় ইনফ্লামেটরি কন্ডিশন নাও হইতে পারে আর কি। মানে আমি মিন করছি আপনি যেটা হয়তো বলছেন সেটা হলো স্পন্ডাইলো আর্থাইটিস, এইটা একটা মানে এইটাও একটা ধরনের ইনফ্লামেটরি আর্থাইটিস। নিয়ন্ত্রণে রাখাটা খুব বেশি জরুরি। অবশ্যই প্রত্যেকটি রোগকে নিয়ন্ত্রণে না রাখলে অটোইমিউন ডিজিজগুলো নিজের সাথে নিজে যুদ্ধ করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যেমনটি আপনি বারবার আলোচনায় বলেছেন। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী যে কোনো ধরনের উপসর্গগুলো উপস্থিত থাকলে, যেমনটি বলছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই দ্রুত সময়ের মাঝে একজন রিউমাটোলজিস্টের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।